মামা দেখো এটাই আমার বাবা। এটা আপনার বাচ্চা? হ্যাঁ, এত ছোট একটা বাচ্চাকে কিভাবে ছেড়ে দেয় রাস্তায়? তুমি এসব কি বলছো? তুমি এতদিন কোথায় ছিলা? এসব জামা কাপড় পরেছো কেন তুমি? আপনি কি আমারে বলতেছেন? আমি তোমাকে বলতেছি, তুমি এতদিন কোথায় ছিলে শেহজাদ? ছাড়েন, আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? হ্যাঁ, আমি তোমার স্ত্রী, আর আমাদের ফ্রেয়া তো তোমার মেয়ে। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি বলতেছেন? আর শুনেন, আপনার মনে হয় কোনো ভুল হইতেছে। মানে আপনি যে মানুষটারে ভাবতেছেন আমি ওই মানুষটা না। কি ব্যাপার, তোমরা এভাবে সেলুট দিতেছো কেন? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে যে আমি শেহজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা এই এলাকায় লুকে আছে তাদেরকে ধরা হচ্ছে। সেলুট নাও। এক গরিব কাজের ছেলে, নাম তার গোলাম, সবার চোখ রাঙানো গালি। সে মাথা নত করে শোনে এই গরিব কাজের ছেলের কেনই বা বিয়ে হয় কোটিপতি মালিকের মেয়ের সাথে। এলাকার মাস্তান সেই কাজের ছেলেকে দেখে ভয় থরথর করে কাঁপে। কেনই বা তাকে নিতে আসে হেলিকপ্টার, পুলিশ তাকে দেখে ভয় পায়। সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউরে উঠবে? তাছাড়া দুনিয়ার টাকার গোলাম নাটকটির 4 নাম্বার পর্বটি কবে কখন প্রকাশিত হবে সেই সম্পর্কেও জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। গোলাম ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছে। বাবা মা কেউ তার পাশে ছিল না। এক দূর সম্পর্কের চাচা তাকে শহরে এনে একটি বড় বাড়িতে কাজ দেয়। সেই বাড়ির মালিক ছিলেন খুব ধনী ব্যবসায়ী রহমান সাহেব। বিশাল বাড়ি, অনেক গাড়ি, চাকর বাকর ভরা সংসার। কিন্তু সেই বাড়িতে গোলামের কোন সম্মান ছিল না। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ। কেউ তাকে নাম ধরে ডাকতো না, সবাই কাজের ছেলে বলে ডাকত। রহমান সাহেবের স্ত্রী নাজমা বেগম প্রায়ই তাকে বকাঝকা করত, সামান্য ভুল হলেই গালি দিত। রান্নাঘরের কাজের বুয়াও গোলামকে ছোট করত, তবুও গোলাম মাথা নিচু করে সব সহ্য করত। তার চোখে সবসময় এক অদ্ভুত শান্ত ভাব থাকত, যেন এসব তার জন্য নতুন কিছু নয়। রহমান সাহেবের একমাত্র মেয়ে ছিল মেদিন, সুন্দরী, আধুনিক, অহংকারী। নিজের সৌন্দর্য আর টাকার অহংকারে সে কাউকে মানুষ মনে করত না। গোলামকে দেখলে বিরক্ত হতো, তাকে সামনে দেখলেই চোখ রাঙাতো। একদিন বাড়িতে বড় একটি পার্টির আয়োজন হয়। শহরের বড় বড় ব্যবসায়ী আর অতিথিরা আসে। গোলাম সবার জন্য খাবার পরিবেশন করছিল। হঠাৎ এক অতিথির দামি ঘড়ি হারিয়ে যায়। পুরো বাড়িতে হইচই পড়ে যায়। সবাই সন্দেহ করে গোলামকে। নাজমা বেগম চিৎকার করে বলে এই কাজের ছেলে ছাড়া আর কেউ চুরি করতে পারে না। মেহিনু ঘৃণার চোখে তাকায়। রহমান সাহেব পুলিশ ডাকতে বলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে। অফিসার গোলামের সামনে এসে দাঁড়ায়। সবাই ভাবে এবার গোলাম শেষ, কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে। অফিসার গোলামের দিকে তাকিয়ে হঠাৎ চুপ হয়ে যায়। তার মুখের রং বদলে যায়, কপালে ঘাম জমে। সে কাঁপা কাঁপা গলায় বলে, না, এই ছেলেটা চোর হতে পারে না। সবাই অবাক হয়ে যায়। রহমান সাহেব জিজ্ঞেস করেন, আপনি এমন বলছেন কেন? কিন্তু অফিসার উত্তর না দিয়ে দ্রুত বিষয়টা চাপা দিতে চায়। হারানো ঘড়িটা কিছুক্ষণ পর এক সোফার নিচে পাওয়া যায়। সবাই বিষয়টা শেষ করে দেয়, কিন্তু মেহরিন খেয়াল করে পুলিশ অফিসার যাওয়ার আগে একবার ভয়ে ভয়ে গোলামের দিকে তাকিয়েছি, যেন সে কাউকে দেখে আতঙ্কিত হয়েছে। রাতে গোলাম ছাদের কোনায় একা বসে আকাশ দেখছিল। হঠাৎ তার ফোনে একটি কল আসে। গোলাম চারপাশ দেখে কল রিসিভ করে। ওপাশ থেকে ভারী কণ্ঠে একজন বলে, স্যার সব প্রস্তুত, দুবাই থেকে আছলাম শেখ আপনার জন্য অপেক্ষা করছে, সময় হয়ে গেছে। গোলাম নিচু গলায় বলে, এখন না, আমি এখনো এখানে আছি, আমার কাজ শেষ হয়নি। কল কেটে দিয়ে গোলাম গভীর নিঃশ্বাস ফেলে দূরে দাঁড়িয়ে এইসবের কিছু অংশ শুনে ফেলে মেহরিন। তার মনে ভয় ঢুকে যায়। সে বুঝতে পারে এই সাধারণ কাজের ছেলে মোটেও সাধারণ কেউ নয়। গোলাম ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়, আর তার চোখের দৃষ্টি দেখে মেহরিনের বুক কেঁপে ওঠে। রহস্য আরো ঘনীভূত হয়। সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর সত্য। ছাদের অন্ধকার কোনায় দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে গোলাম কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। মেয়েটির নাম ছিল তানিয়া, রহমান সাহেবের ভাগ্নি। কয়েকদিন আগে এই বাড়িতে বেড়াতে এসেছে। তানিয়া গোলামের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। তার মনে হয় এই ছেলেটার ভেতরে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। তানিয়া কাঁপা গলায় জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তুমি কি সত্যিই শুধু এই বাড়ির কাজের ছেলে? গোলাম মৃদু হেসে বলে, সব প্রশ্নের উত্তর সময় হলে পাবে, এর বেশি কিছু বলা যাবে না। তানিয়া আরো অবাক হয়, কারণ গোলামের কণ্ঠে অদ্ভুত আত্মবিশ্বাস, যেন সে কাউকে ভয় পায় না। পরদিন সকালে বাড়িতে নতুন সমস্যা শুরু হয়। রহমান সাহেবের বড় ব্যবসায়িক ডিল ভেস্তে যাওয়ার খবর আসে। তিনি প্রচন্ড রেগে যান। অফিস থেকে ফোন আসে, কোটি টাকার ক্ষতি হয়েছে। রহমান সাহেব চিৎকার করে সবাইকে দোষ দিতে থাকেন। ঠিক তখনই বাড়ির গেটে কয়েকজন ভয়ঙ্কর চেহারার লোক এসে দাঁড়ায়। এলাকায় কুখ্যাত মাস্তান রকি তাদের নিয়ে এসেছে। রকি রহমান সাহেবের কাছে পুরনো পাওনা টাকা চাইতে আসে। তার ভাষা রুক্ষ, চোখে হুমকি। বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে। নাজমা বেগম ভয় কাঁপতে থাকে। রহমান সাহেবও কিছুটা নার্ভাস হয়ে পড়েন। রকি হেসে বলে, আজ টাকা না দিলে বাড়ি থেকে কেউ বের হতে পারবে না। সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখন গোলাম সামনে এসে দাঁড়ায়। সে শান্ত গলায় বলে, বাড়ির ভেতরে এত চিৎকার করার দরকার নেই, বাইরে গিয়ে কথা বলুন। রকি প্রথমে হেসে ওঠে। একটা কাজের ছেলে তাকে নির্দেশ দিচ্ছে, এটা সে মেনে নিতে পারে না। সে গোলামের কলার ধরতে যায়, কিন্তু গোলাম শুধু একবার তার চোখের দিকে তাকায়। মুহূর্তেই রকির হাত থেমে যায়। তার শরীর কেঁপে ওঠে, মুখ শুকিয়ে যায়। সে ধীরে ধীরে হাত সরিয়ে নেয়। তার সঙ্গীরাও হতবাক হয়ে যায়।
রকি কাপা কাপা গলায় বলে, ভুল হয়েছে ভাই, আমরা পরে আসবো। এই বলে সে দ্রুত লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। রহমান সাহেব, নাজমা বেগম, তানিয়া সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কেউ কিছু বুঝতে পারে না একজন কুখ্যাত মাস্তান কেন একটা সাধারণ কাজের ছেলেকে দেখে ভয় পেল। তানিয়ার সন্দেহ আরও গভীর হয়। সে ঠিক করে গোলামের অতীত খুঁজে বের করবে। রাত গভীর হলে গোলাম বাড়ির পেছনের পুরনো গ্যারেজে যায়। সেখানে লুকানো একটি লকার খুলে কালো ব্যাগ বের করে। ব্যাগের ভেতরে থাকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল, একটি বিদেশি পাসপোর্ট আর একটি পুরনো ছবি। ছবিতে গোলাম দাঁড়িয়ে আছে একদল স্যুট পরা মানুষের মাঝে, তার পাশে দাঁড়িয়ে একজন প্রভাবশালী আরব ব্যবসায়ী। ছবির পেছনে লেখা শেখজাদ। তানিয়া দূর থেকে এসব দেখে ফেলে। তার চোখ বিস্ময় বড় হয়ে যায়। সে বুঝতে পারে গোলাম নামটি আসল নয়, আর এই বাড়ির কাজের ছেলে আসলে আরো বড় কোন খেলার অংশ। রহস্য আরো ঘন হয়ে ওঠে। সামনে আসছে আরো বড় বিস্ফোরণ। তানিয়া সারা রাত ঘুমাতে পারে না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, গোলাম আসলে কে? সকালে নাস্তার টেবিলে সবাই স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু তানিয়ার চোখ বারবার গোলামের দিকে যায়। গোলাম যেন কিছুই জানে না এমনভাবে সবার জন্য চা পরিবেশন করে। নাজমা বেগম আগের মতোই তাকে আদেশ করতে থাকে। একটু দেরি হওয়ায় বকা দেয়, তবুও গোলামের মুখে কোন বিরক্তি নেই। রহমান সাহেব আগের দিনের ঘটনার কথা ভাবতে থাকেন। রকি কেন হঠাৎ পালিয়ে গেল সেটা তিনি কিছুতেই বুঝতে পারেন না। দুপুরে তানিয়া চুপি চুপি গোলামের ঘরে ঢুকে পড়ে। ছোট্ট ঘর, সাধারণ বিছানা, একটা পুরনো আলমারি। দেখে মনে হয় সত্যিই একজন সাধারণ কাজের ছেলে এখানে থাকে, কিন্তু আলমারির নিচে একটি লুকানো ড্রয়ার দেখতে পায় তানিয়া। কৌতূহল নিয়ে খুলতেই সে অবাক হয়ে যায়। সেখানে থাকে কয়েকটি বিদেশি সিম কার্ড, একটি দামি ঘড়ি, কিছু ডলার আর একটি ছোট কালো ডিভাইস, দেখতে ট্র্যাকারের মতো। তানিয়ার বুক ধকধক করতে থাকে। ঠিক তখন দরজার বাইরে কারো পায়ের শব্দ শোনা যায়। তানিয়া দ্রুত সব আগের মতো রেখে লুকিয়ে পড়ে। গোলাম ঘরে ঢুকে কিছুক্ষণ চারপাশ দেখে। তার মনে হয় কেউ এখানে এসেছিল। সে ধীরে ধীরে বিছানার পাশে বসে পকেট থেকে ফোন বের করে একটি মেসেজ পড়ে। মেসেজে লেখা থাকে, লোকেশন ফাঁস হয়েছে, সাবধানে থাকুন। গোলামের মুখ গম্ভীর হয়ে যায়। বিকেলে রহমান সাহেবের বাড়িতে একজন মহিলা আসে। তার চোখে কালো চশমা, মুখে উদ্বেগ। সে সরাসরি বলে, আমি গোলামের স্ত্রী। সবাই হতভম্ব হয়ে যায়। নাজমা বেগম রেগে গিয়ে বলে, কি আজেবাজে কথা বলছেন? কাজের ছেলের আবার স্ত্রী কোথা থেকে এলো? মহিলা নিজের নাম বলে সায়রা। সে কাঁদো কাঁদো গলায় জানায়, গোলাম 3 মাস ধরে নিখোঁজ, তাকে খুঁজতে খুঁজতেই এখানে এসেছে। রহমান সাহেব হতবাক হয়ে বলেন, এটা অসম্ভব, গোলাম তো গত 1 বছর ধরে এই বাড়িতে কাজ করছে। সায়রা আরও অবাক হয়ে যায়। সে ব্যাগ থেকে একটি ছবি বের করে। ছবিতে একই মানুষ কিন্তু অন্যরকম পোশাকে, দামি স্যুট, গাড়ির সামনে দাঁড়ানো। ছবির পেছনে লেখা শেখজাদ খান। তানিয়ার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সে আগেও এই নাম দেখেছে। বাড়ির সবাই গোলামকে ডাকতে থাকে, কিন্তু গোলাম কোথাও নেই। পুরো বাড়িতে খোঁজ শুরু হয়। গেটের দারোয়ান বলে, একটু আগে একটি কালো গাড়ি এসে থেমেছিল, তারপর গোলাম দ্রুত বাইরে বের হয়ে গাড়িতে উঠে চলে গেছে। সবাই আরও অবাক হয়, কারণ কাজের ছেলে কখনো এমন গাড়িতে ওঠে না। সায়রা নিচু গলায় বলে, আপনারা যাকে গোলাম বলে চিনেন সে আসলে অনেক বড় বিপদের মধ্যে আছে। তাকে খুঁজছে অনেক মানুষ, পুলিশ, অপরাধী, বিদেশি ব্যবসায়ী, কেউ তাকে সহজে ছাড়বে না। রহমান সাহেবের বাড়ির পরিবেশ মুহূর্তে ভারী হয়ে যায়। আর দূরে চলন্ত গাড়ির ভেতরে বসে গোলাম জানালার বাইরে তাকিয়ে থাকে। তার ফোন আবার বেজে ওঠে। ওপাশ থেকে আছালাম শেখ বলে শেখজাদ, আর লুকিয়ে থাকার সময় নেই, এবার ফিরে আসতে হবে, খেলা শুরু হয়ে গেছে। গাড়ির ভেতরে বসে গোলাম কিছুক্ষণ চুপ থাকে। তার চোখে অদ্ভুত কঠোরতা ফুটে ওঠে। সে ধীরে বলে, আমি এখনো প্রস্তুত নই। ওপাশ থেকে আছালাম শেখ বলে, প্রস্তুত না হলেও ফিরতেই হবে, অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গোলাম ফোন কেটে দেয়। গাড়িটি শহরের বাইরে নির্জন একটি পুরনো গুদামের সামনে গিয়ে থামে। গোলাম নেমে চারপাশ দেখে ভেতরে প্রবেশ করে। গুদামের ভেতরে কয়েকজন লোক অপেক্ষা করছিল। সবাই গোলামকে দেখেই সম্মান নিয়ে দাঁড়িয়ে যায়। একজন বলে, বসো, সব খবর খারাপ, আপনার নাম আবার সামনে চলে এসেছে। গোলাম শান্ত গলায় বলে, কি ভুল করেছে? লোকটি মাথা নিচু করে বলে, কেউ একজন তথ্য ফাঁস করেছে। গোলামের চোখ হঠাৎ কঠিন হয়ে যায়। সে টেবিলের ওপর রাখা ফাইল খুলে কিছু ছবি দেখতে থাকে। সেখানে রহমান সাহেবের বাড়ির ছবি, তানিয়ার ছবি, সায়রার ছবিও আছে। গোলাম বুঝে যায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এদিকে রহমান সাহেবের বাড়িতে বিশৃঙ্খলা শুরু হয়। নাজমা বেগম সায়রাকে বিশ্বাস করতে চায় না, বারবার বলে এসব নাটক, কিন্তু তানিয়া বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে, কারণ সব তথ্য মিলে যাচ্ছে। সায়রা বলে, আমি শুধু তাকে খুঁজতে আসিনি, আমি তাকে সতর্ক করতেও এসেছি, তার জীবন বিপদে। রহমান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করেন, একজন কাজের ছেলের জীবন নিয়ে এত বড় বিপদ কেন? সায়রা কিছুক্ষণ চুপ থেকে বলে, কারণ সে কাজের ছেলে নয়, তার পরিচয় অনেক বড়, কিন্তু পুরো সত্য এখন বলা যাবে না। ঠিক তখন বাড়ির বাইরে পুলিশের কয়েকটি গাড়ি এসে দাঁড়ায়। সবাই চমকে ওঠে। আগের সেই পুলিশ অফিসার এবার আরও কয়েকজন অফিসার নিয়ে আসে। রহমান সাহেব বাইরে গিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে? অফিসার নিচু গলায় বলে, আমরা গোলামকে খুঁজছি, তাকে খুঁজে পাওয়া খুব জরুরি। নাজমা বেগম রেগে বলে, তাহলে সত্যিই সে অপরাধী? অফিসার তৎক্ষণাৎ বলে, না, বিষয়টা আপনারা যা ভাবছেন তা নয়, এর চেয়েও অনেক জটিল। তানিয়া দূর থেকে সব শুনে আরও চিন্তিত হয়। রাতে তানিয়া চুপি চুপি বাড়ি থেকে বের হয়। তার হাতে সেই ছবির কপি। সে ঠিক করেছে নিজেই গোলামকে খুঁজে বের করবে। অনেক খোঁজার পর সে একটি পুরনো চায়ের দোকানে পৌঁছে। দোকানের বৃদ্ধ মালিক তানিয়াকে দেখে বলে, তুমি
ওকে খুঁজছো? তানিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ হেসে বলে, গোলামকে যারা খুঁজে তারা সবাই একসময় এখানে আসে। তানিয়া জিজ্ঞেস করে, গোলাম আসলে কে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলে, তার নাম গোলাম নয়, শেহজাদও নয়। এই মানুষটার আসল পরিচয় শুনলে তোমার শরীর কেঁপে উঠবে। সে একসময় এমন এক নেটওয়ার্কের অংশ ছিল যার নাম শুনলে বড় বড় লোকও ভয় পায়। তানিয়ার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ঠিক তখন দোকানের বাইরে হঠাৎ একটি হেলিকপ্টারের শব্দ শোনা যায়। চারপাশে বাতাস তীব্র হয়ে ওঠে। বৃদ্ধ জানালার বাইরে তাকিয়ে ফিসফিস করে বলে, তারা এসে গেছে, এখন আর কেউ নিরাপদ নয়। হেলিকপ্টারের তীব্র শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। তানিয়া ভয়ে দরজার পাশে সরে দাঁড়ায়। চায়ের দোকানের বৃদ্ধ দ্রুত দোকানের বাতি নিভিয়ে দেয়। চারপাশ অন্ধকার হয়ে যায়। বাইরে কালো পোশাক পরা কয়েকজন লোক নেমে আসে। তাদের হাতে আধুনিক ডিভাইস, চোখে কালো চশমা। তারা চারদিকে খোঁজ শুরু করে। তানিয়া কাপা গলায় জিজ্ঞেস করে, এরা কারা? বৃদ্ধ নিচু গলায় বলে, বেশি কথা বলো না, এরা সাধারণ মানুষ নয়, তারা কাউকে খুঁজতে এলে খালি হাতে ফেরে না। তানিয়ার বুক ধড়ফড় করতে থাকে। হঠাৎ দোকানের পেছনের দরজা খুলে যায়। গোলাম ভেতরে প্রবেশ করে। তার মুখে আর আগের শান্ত ভাব নেই, চোখে কঠিন দৃষ্টি। সে দ্রুত বলে, আমার সঙ্গে আসুন, সময় নেই। তানিয়া হতবাক হয়ে শুধু তার পেছনে হাঁটতে থাকে। বৃদ্ধ দোকানের নিচে লুকানো সরু পথ দেখিয়ে দেয়। তারা তিনজন সেই গোপন পথে নেমে যায়। উপরে লোকজন দোকান তল্লাশি করতে থাকে। তানিয়া হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন আনলে? গোলাম বলে, কারণ তুমি এখন সব জেনে গেছো, তোমাকে ওরা ছাড়বে না। কিছু দূর গিয়ে তারা একটি পুরনো আন্ডারগ্রাউন্ড রুমে পৌঁছায়। ভেতরে মনিটর, মানচিত্র, অনেক কাগজপত্র, যেন ছোট একটি কন্ট্রোল রুম। তানিয়া চারপাশ দেখে আরো অবাক হয়। গোলাম টেবিলের ওপর রাখা একটি ফাইল খুলে। সেখানে কয়েকজন বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিদেশি নম্বর, গোপন লেনদেনের তথ্য। তানিয়া বুঝতে পারে বিষয়টি অনেক বড়। গোলাম বলে, রহমান সাহেব যাকে সাধারণ ব্যবসা ভাবছেন, আসলে তিনি অজান্তেই একটি বিপজ্জনক চক্রের অংশ হয়ে গেছেন। তানিয়া বিস্ময় বলে, তাহলে তুমি এখানে কেন? গোলাম কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি এই চক্র ধ্বংস করতে এসেছি, তাই কাজের ছেলে সেজে ওই বাড়িতে ঢুকেছিলাম। তানিয়ার চোখ বড় হয়ে যায়। সে বুঝতে পারে সবকিছুই পরিকল্পিত ছিল। ঠিক তখন গোলামের ফোন বেজে ওঠে। স্ক্রিনে আছলাম শেখের নাম জ্বলে ওঠে। গোলাম ফোন রিসিভ করতেই ওপাশ থেকে দ্রুত কণ্ঠে বলে, রহমান সাহেব বিপদে, ওদের লোক বাড়িতে পৌঁছে গেছে। গোলামের মুখ শক্ত হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বের হওয়ার প্রস্তুতি নেয়। তানিয়া বলে, আমিও যাব। গোলাম প্রথমে মানা করে, কিন্তু তানিয়া জেদ ধরে। শেষে গোলাম রাজি হয়। তারা দ্রুত বেরিয়ে একটি কালো গাড়িতে ওঠে। এদিকে রহমান সাহেবের বাড়িতে বিদ্যুৎ হঠাৎ চলে যায়। পুরো বাড়ি অন্ধকারে ডুবে যায়। নাজমা বেগম আতঙ্কে চিৎকার করে। সায়রা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকায়। গেটের সামনে কয়েকটি গাড়ি থামে। মুখ ঢাকা কয়েকজন লোক ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে আসে। রহমান সাহেব বুঝতে পারেন বড় বিপদ এসে গেছে। ঠিক তখন বাড়ির দরজা জোরে আঘাত পেয়ে কেঁপে ওঠে। আর দূরে দ্রুতগতিতে গোলামের গাড়ি বাড়ির দিকে ছুটে চলে। সামনে শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর সংঘর্ষ। গোলামের গাড়ি দ্রুতগতিতে রহমান সাহেবের বাড়ির সামনে এসে থামে। পুরো এলাকা অন্ধকার, শুধু দূরের স্ট্রিট লাইটের ম্লান আলো দেখা যায়। বাড়ির ভেতর থেকে চিৎকার শোনা যায়। গোলাম গাড়ি থেকে নেমেই চারপাশ পর্যবেক্ষণ করে। তানিয়াকে বলে, তুমি বাইরে থাকবে, ভেতরে আসবে না। কিন্তু তানিয়া কথা না শুনে তার পেছনেই এগিয়ে যায়। বাড়ির প্রধান দরজা ভাঙা, মেঝেতে কাচ ছড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই দেখা যায় সব এলোমেলো, সোফা উল্টে আছে, টেবিল ভাঙা। নাজমা বেগম এক কোনায় ভয়ে বসে আছে। রহমান সাহেবকে কয়েকজন লোক ঘিরে রেখেছে। তাদের একজন রহমান সাহেবের কাজ চেপে ধরে বলছে, ফাইল কোথায়? রহমান সাহেব কাঁপতে কাঁপতে বলে, আমি কিছু জানি না। লোকটি আরো রেগে যায়। ঠিক তখন গোলাম সামনে এসে দাঁড়ায়। সবাই তার দিকে তাকায়। একজন ধীরে বলে, অবশেষে তুমি এলে, আমরা জানতাম তুমি আসবে। গোলাম ঠান্ডা গলায় বলে, ওদের ছেড়ে দাও, বিষয়টা আমার সঙ্গে। লোকগুলো হেসে ওঠে। তাদের নেতা সামনে আসে, লম্বা, দাড়িওয়ালা, চোখে নিষ্ঠুরতা। সে বলে, অনেকদিন পর দেখা শেহজাদ, তোমাকে খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত। তানিয়া প্রথমবার সরাসরি এই নাম শুনে স্তব্ধ হয়ে যায়। গোলাম ধীরে বলে, সেই নাম অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন আমি শুধু গোলাম। লোকটি হেসে বলে, তুমি যত নামই বদলাও, অতীত বদলাতে পারবে না। কথার মাঝেই গোলাম আচমকা সামনে এগিয়ে যায়। মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে যায়। সবাই বুঝে ওঠার আগেই গোলাম একের পর এক লোককে নিরস্ত্র করে ফেলে। তার গতি এত দ্রুত যে তানিয়া চোখ মিলতেও পারে না। রহমান সাহেব হতবাক হয়ে তাকিয়ে থাকে। এই শান্ত কাজের ছেলে যেন একেবারে অন্য মানুষ। কয়েক মিনিটের মধ্যে পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। শুধু নেতা লোকটি দাঁড়িয়ে থাকে। সে পেছনে সরে গিয়ে বলে, তুমি এখনো আগের মতোই বিপজ্জনক। কিন্তু খেলা এখানেই শেষ নয়। সে পকেট থেকে একটি ফোন বের করে স্ক্রিন দেখায়। সেখানে একটি ভিডিও চলছে। ভিডিওতে দেখা যায় সায়রাকে কেউ একটি অজানা জায়গায় আটকে রেখেছে। তানিয়া চমকে ওঠে। গোলামের চোখ মুহূর্তে গাঢ় হয়ে যায়। লোকটি বলে, যদি তাকে বাঁচাতে চাও, তাহলে আজ রাত 12টার আগে পুরনো লোকে আসবে, একা আসবে, না হলে মেয়েটার জীবন শেষ। এই বলে লোকটি ধোয়ার বোমা ছুঁড়ে অন্ধকার তৈরি করে পালিয়ে যায়। ধোয়া কেটে গেলে সে আর নেই। নাজমা বেগম কাঁদতে থাকে। রহমান সাহেব দিশেহারা হয়ে গোলামের দিকে তাকিয়ে বলেন, তুমি আসলে কে? কেন এসব আমাদের সঙ্গে হচ্ছে? গোলাম কিছুক্ষণ চুপ থাকে। তারপর ধীরে বলে, কারণ আপনাদের বাড়িতে লুকিয়ে আছে এমন কিছু, যা অনেকেই মরিয়া হয়ে খুঁজছে। রহমান সাহেব আরও অবাক হয়ে বলেন, কিন্তু আমি কিছুই জানি না। গোলাম তার দিকে তাকিয়ে বলে, আপনি জানেন না, কিন্তু আপনার কাছেই আছে সেই জিনিস।
আর সেটার জন্যই সবাই বিপদে। ঘড়ির কাঁটা দ্রুত এগোতে থাকে, সামনে 12টার আগেই গোলামকে নিতে হবে নতুন সিদ্ধান্ত। ঘড়ির কাঁটা দ্রুত এগোতে থাকে, বাড়ির ভেতরে সবাই আতঙ্কে চুপ হয়ে যায়। রহমান সাহেব কপালের ঘাম মুছতে মুছতে বলেন, আমি সত্যিই কিছু জানি না। গোলাম তার দিকে স্থির চোখে তাকিয়ে থাকে, তারপর বলে, কয়েক বছর আগে আপনাকে একটি সিন্দুক দেওয়া হয়েছিল, বলা হয়েছিল কখনো না খুলতে, শুধু নিরাপদে রাখতে। রহমান সাহেব হঠাৎ চমকে ওঠেন, তার মুখের রং বদলে যায়। তিনি বুঝতে পারেন গোলাম যা বলছে তা সত্যি। নাজমা বেগম অবাক হয়ে বলেন, কিসের সিন্দুক? আমি তো কিছুই জানি না। রহমান সাহেব নিচু গলায় বলেন, ব্যবসার এক বিদেশি পার্টনার আমার কাছে একটি বাক্স রেখে গিয়েছিল, আমি কখনো খুলিনি, শুধু স্টোররুমে লুকিয়ে রেখেছি। গোলাম গভীর নিঃশ্বাস ফেলে বলে, সমস্যা সেখানেই, ওই বাক্সটাই সবাই খুঁজছে। তানিয়া অবাক হয়ে বলে, একটি বাক্সের জন্য এত কিছু? গোলাম বলে, ওটার ভেতরে এমন তথ্য আছে যা প্রকাশ পেলে বড় বড় মানুষ ধ্বংস হয়ে যাবে। রহমান সাহেব কাঁপতে কাঁপতে স্টোররুমের দিকে নিয়ে যান। পুরনো আলমারির পেছনে লুকানো লোহার সিন্দুক বের করা হয়। সিন্দুকটি ছোট কিন্তু ভারী। গোলাম সেটি হাতে নিয়ে কিছুক্ষণ চুপ থাকে, যেন বহুদিনের খোঁজ শেষ হয়েছে। ঠিক তখনই তার ফোনে আবার কল আসে। আছলাম শেখ বলে, সময় শেষ হয়ে যাচ্ছে, লোকে পৌঁছাতে দেরি করো না। গোলাম ফোন রেখে তানিয়ার দিকে তাকিয়ে বলে, আমি একাই যাব। তানিয়া সঙ্গে সঙ্গে বলে, না, তুমি একা গেলে এটা ফাঁদ হতে পারে। গোলাম হালকা হেসে বলে, আমার পুরো জীবনটাই ফাঁদের মধ্যে কেটেছে, এটা নতুন কিছু না। রহমান সাহেব বলেন, আমরা পুলিশ ডাকবো। গোলাম মাথা নেড়ে বলে, পুলিশ এটার সমাধান করতে পারবে না, কারণ এই খেলায় পুলিশের ভেতরেও লোক আছে। আগের সেই অফিসারের কথা মনে পড়তেই সবাই চুপ হয়ে যায়। গোলাম সিন্দুক নিয়ে বেরিয়ে পড়ে, তানিয়া লুকিয়ে তার পিছু নেয়। পুরনো ডকের চারপাশ কুয়াশায় ঢাকা, দূরে জাহাজের হর্ন শোনা যায়। গোলাম ধীরে ধীরে নির্দিষ্ট জায়গায় পৌঁছে, সেখানে আগের সেই নেতা দাঁড়িয়ে আছে, তার পাশে বাঁধা অবস্থায় সায়রা। গোলাম বলে, তাকে ছেড়ে দাও, আমি চলে এসেছি। নেতা হেসে বলে, আগে সিন্দুক দাও। গোলাম সিন্দুক সামনে ধরে কিন্তু এগোয় না, সে বলে, আগে মেয়েটাকে মুক্ত করো। নেতা হাত ইশারা করতেই দুইজন লোক সায়রাকে সামনে আনে। ঠিক তখন ছায়ার আড়াল থেকে তানিয়া সবকিছু দেখছিল। হঠাৎ তার পায়ের নিচে শুকনো কাঠ ভেঙে শব্দ হয়, সবাই একসঙ্গে সেদিকে তাকায়। গোলামের মুখ বদলে যায়, সে বুঝে যায় তানিয়া তার কথা শোনেনি। নেতা হেসে ওঠে, বলে, খুব ভালো, এখন আমাদের কাছে আরেকটা দরকারি মানুষও আছে। কয়েকজন লোক দ্রুত তানিয়াকে ধরে ফেলে। তানিয়া চিৎকার করে ওঠে। গোলাম চোখ বন্ধ করে এক মুহূর্ত চুপ থাকে, তারপর ধীরে চোখ খোলে। তার মুখে এক ভয়ঙ্কর শান্ত ভাব ফুটে ওঠে। নেতা বুঝতে পারে বড় ভুল হয়ে গেছে, কারণ গোলাম এবার আর শুধু সিন্দুক বাঁচাতে নয়, নিজের মানুষদের বাঁচাতে নেমেছে। আর এই অবস্থায় সে সবচেয়ে বিপজ্জনক। রাতের শেষ প্রহর, চারপাশে ঘন কুয়াশা, পুরনো ডকের বাতাস আরো ভারী হয়ে ওঠে। গোলাম ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, তার চোখে এবার আর কোন দ্বিধা নেই। নেতা তানিয়া আর সায়রাকে সামনে রেখে হুমকি দিতে থাকে, কিন্তু গোলামের মুখে অদ্ভুত শান্ত হাসি ফুটে ওঠে। সে বলে, তোমরা এখনো আমাকে চিনতে পারোনি। নেতা কিছু বুঝে ওঠার আগেই চারপাশে হঠাৎ সাইরেনের শব্দ ভেসে আসে। দূর থেকে একের পর এক কালো গাড়ি আর আলো এগিয়ে আসে। নেতা আতঙ্কিত হয়ে চারদিকে তাকায়, তার লোকজন দিশেহারা হয়ে পড়ে। গোলাম নিচু গলায় বলে, খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে, তোমরা শুধু বুঝতে দেরি করেছ। কুয়াশা ভেদ করে বিশেষ টিম চারদিক ঘিরে ফেলে। আগের সেই পুলিশ অফিসারও সেখানে উপস্থিত হয়। এবার সে গোলামের সামনে এসে মাথা নিচু করে বলে, স্যার, সব প্রস্তুত। তানিয়া বিস্ময় সবকিছু দেখে। রহমান সাহেবের বাড়ির সাধারণ কাজের ছেলে আসলে পুরো অপারেশনের কেন্দ্রবিন্দু ছিল। নেতা পালানোর চেষ্টা করতেই তাকে ধরে ফেলা হয়। তার মুখের অহংকার মুহূর্তে উধাও হয়ে যায়। সায়রা মুক্ত হয়, তানিয়াকেও ছেড়ে দেওয়া হয়। তানিয়া দৌড়ে এসে গোলামের সামনে দাঁড়ায়, তার চোখে হাজার প্রশ্ন। গোলাম ধীরে বলে, আমার আসল পরিচয় গোলাম নয়, শেখজাদও নয়। বহু বছর আগে আমি একটি গোপন নেটওয়ার্কে ঢুকেছিলাম, ভেতর থেকে পুরো চক্র ধ্বংস করার জন্য। নিজের নাম, পরিচয়, জীবন সব ছেড়ে দিতে হয়েছিল। তাই আমি কাজের ছেলে হয়ে সাধারণ মানুষের মতো বেঁচেছিলাম, যাতে কেউ সন্দেহ না করে। সায়রা শান্ত গলায় বলে, সে নিখোঁজ ছিল না, সে নিজের মিশনে ছিল। রহমান সাহেব পরে সেখানে এসে পৌঁছান। তিনি অবাক হয়ে গোলামের দিকে তাকিয়ে বলেন, তাহলে তুমি আমাদের বাড়িতে এসেছিলে শুধু এই সিন্দুকের জন্য? গোলাম মাথা নেড়ে বলে, শুরুতে হ্যাঁ, কিন্তু পরে এই বাড়িটা শুধু মিশনের জায়গা ছিল না, এটা আমার দায়িত্ব হয়ে যায়। রহমান সাহেবের চোখ নরম হয়ে আসে। তিনি বলেন, আমি তোমাকে কখনো বুঝিনি, শুধু কাজের ছেলে ভেবেছি। নাজমা বেগম চোখ নামিয়ে নেন, তাদের ভেতরে অনুশোচনা জন্মায়। গোলাম সিন্দুকটি অফিসারের হাতে তুলে দেয়, তার কাজ শেষ। আকাশে তখন আবার হেলিকপ্টারের শব্দ শোনা যায়, সবাই উপরে তাকায়। গোলাম ধীরে ধীরে হাঁটতে শুরু করে। তানিয়া তাড়াতাড়ি বলে, তুমি কোথায় যাচ্ছ? গোলাম থেমে পেছনে তাকায়, হালকা হেসে বলে, আমার মতো মানুষের কোন স্থায়ী ঠিকানা নেই, কাজ শেষ হলে চলে যেতে হয়। তানিয়ার চোখ ভিজে ওঠে, সে কিছু বলতে পারে না। গোলাম হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়, বাতাসে তার শার্ট উঠতে থাকে। সবাই নীরবে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই হেলিকপ্টার আকাশে মিলিয়ে যায়। রহমান সাহেব ধীরে বলেন, দুনিয়া সত্যিই টাকার গোলাম, কিন্তু কিছু মানুষ টাকার থেকেও বড়। তানিয়া আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, গোলাম তুমি আসলে কে ছিলে? উত্তর আর ফিরে আসে না, শুধু দূরের আকাশে মিলিয়ে যায় এক রহস্যময় মানুষের গল্প। আর বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকটির 4 নম্বর পর্বটি দেখতে চোখ রাখুন প্রাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল। আর যে কোনো ধরনের নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজও রাত জাগে আমার নাম ধরে, নিঃশব্দ কান্না ভিজে যায় বালিশে, তোমার ছায়া ঘুরে বেড়ায় ঘরে, অথচ তুমি নেই আমার পাশে।